সকলকে স্বাগত বাংলার ক্লাসে। তোমাদের উপতৎ তৎপুরুষ সম্পর্কে আমি যদিও একটা ক্লাস নিয়েছি, তবুও তোমাদের অনেক কমেন্ট পড়লাম যে এটা তোমরা ভালোভাবে বুঝতে পারোনি, তাই এটাকে আমি আরও একবার ব্যাখ্যা করছি। তো উপতৎ তৎপুরুষটা বুঝতে না পারার অনেকগুলো কারণ থাকে। সেই কারণগুলো হলো তোমরা ব্যাকরণের ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটার সম্পর্কে সেভাবে তোমরা পরিচিত নও। তাই আমি শুধুমাত্র যেহেতু উপতৎ তৎপুরুষের উপরেই ক্লাসটা নিচ্ছি, তাই আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। উপতৎ তৎপুরুষ, তো পঙ্কে জন্মে যা পঙ্কজ, এটা হলো উপতৎ তৎপুরুষের উদাহরণ। এবার পঙ্কজকে ভাঙলে কি পাচ্ছি? পঙ্ক জন ড। এই পঙ্ক কি, জন কি, ড কি, এই প্রত্যেকটা আমরা জানব, তবেই আমাদের কিন্তু এই উপতৎ তৎপুরুষ সম্পর্কে ধারণাটা স্পষ্ট হবে। প্রথমেই আমরা চলে যাব ধাতুর আলোচনায়। দেখো, দুটো উদাহরণ দেওয়া হয়েছে। করি, কর যোগ ই করি, এবং খেল যোগ ই খেলি। তো কাকে আমরা ধাতু বলবো? ক্রিয়াপদকে ভাঙলে যে মূল অংশটা আমরা পাই সেটাই হচ্ছে ধাতু। তো করি হচ্ছে ক্রিয়াপদ। এই করিটাকে ভেঙে দেখো আমরা কি পাচ্ছি? কর যোগ ই। তাহলে ক্রিয়াপদের যে মূল অংশ অর্থাৎ কর, কর হলো ধাতু। খেলির কি? খেল যোগ ই। তাহলে খেল বা খেল হলো এই ক্রিয়াটার মূল অংশ, তাই খেল হলো ধাতু। আচ্ছা, তো এই গেল ধাতুর আলোচনা। এবার আমরা চলে যাব প্রত্যয়। প্রত্যয় কাকে বলে? শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করা হয় এবং নতুন শব্দ গঠন করা হয় তাকেই আমরা প্রত্যয় বলি। অর্থাৎ সহজভাবে বলতে গেলে যে শব্দের পরে যা যোগ হয় বা ধাতুর পরে যা যোগ হয়। তো দেখো, দোকান হচ্ছে শব্দ, এই দোকান শব্দটার পরে এই দাঁড় যোগ হয়েছে, তো দাঁড়টা হচ্ছে প্রত্যয় এবং একটা নতুন শব্দ গঠন করা হচ্ছে। আচ্ছা, ঠিক তেমন করেই দেখো, জন একটা ধাতু। কেন জন ধাতু? তো আমি আগের স্লাইডে বললাম যে জন হচ্ছে যেহেতু ক্রিয়াপদের মূল অংশ, সেই জন্য জন হলো ধাতু। তো এই জন ধাতুর সঙ্গে দেখো ড ড যুক্ত হয়েছে, তাই জন ধাতুর সঙ্গে যেহেতু ড যুক্ত হয়েছে এবং নতুন একটা শব্দ তৈরি হয়েছে জ। জ মানে জন্মে যা। তাহলে এই জ শব্দটা তৈরি হতে গিয়ে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হতে হয়েছে। আচ্ছা, আমি প্রত্যয়টাই শুধুমাত্র বলবো। তাহলে যেহেতু ধাতুর উত্তরও যুক্ত হয়ে প্রত্যয় হয়, যেমন করে শব্দের উত্তর যুক্ত হয়ে প্রত্যয় হয়, তো ধাতুর উত্তর যুক্ত হয়েছে বলে এটাও একটা প্রত্যয় হয়েছে। আচ্ছা, এবার কৃৎ প্রত্যয় কাকে বলা হয়? যে ধাতুর উত্তর বা পরে যে প্রত্যয় যুক্ত হয়। আচ্ছা, দেখে নাও। তাহলে প্রথমেই দেখো যে দোকান এই শব্দটার পরে প্রত্যয় যুক্ত হয়েছে, দোকান হলো শব্দ, এবং জন এই ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়েছে। তো কৃৎ প্রত্যয় কাকে বলবো? স্পেশালি যখন ধাতুর পরেই প্রত্যয়টা যুক্ত হয়, অর্থাৎ এই যে ড, এই ডটা যেহেতু এই ধাতুর পরে যুক্ত হয়েছে, অর্থাৎ জন ধাতুর পরে যুক্ত হয়েছে, তাই এই জাতীয় যে প্রত্যয় এই প্রত্যয়কে আমরা বলবো কৃৎ প্রত্যয়। আমাদের এই উপপদ তৎপুরুষ সমাসটি করার জন্য কৃৎ প্রত্যয়টা জানা খুব জরুরি। বোঝা গেল? তাহলে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা বলি কৃৎ প্রত্যয়, আর ধাতু হলো ক্রিয়ার অবিভাজ্য অংশ। এবার আমরা চলে যাব পরের স্লাইডে, কৃদন্ত পদ। তো কৃদন্ত পদ কি? দেখো, কৃৎ প্রত্যয়ের দ্বারা সৃষ্ট যে পদ, অর্থাৎ কৃৎ প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়ে যে পদ গঠন করা হয় সেটাই হলো কৃদন্ত পদ। অর্থাৎ দেখো, জন ধাতু, তোমরা আগে যে নিয়েছো জন কেন ধাতু, তার সঙ্গে ড এই প্রত্যয় যুক্ত হলো, তাহলে ড হলো কৃৎ প্রত্যয়। তাহলে এই জন ধাতুর সঙ্গে ড প্রত্যয় যুক্ত হয়ে এই যে জ যেটা তৈরি হলো, এই জটা হলো কৃদন্ত পদ। তাহলে কৃদন্ত পদ হতে গেলে কি করতে হবে? কৃদন্ত পদ হতে গেলে ধাতুর প্রয়োজন এবং ধাতুর পরে প্রত্যয়ে যুক্ত হতে হবে, এবং সেই প্রত্যয়কে অবশ্যই কৃৎ প্রত্যয় হতে হবে। বোঝা গেল? পরের উদাহরণটা আরেকবার দেখো, কৃ ধাতু, ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়েছে অ, সেটা হলো কৃৎ প্রত্যয়, এবং এই অপ্রত্যয়টা যুক্ত হয়ে
কৃ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেটা হয়েছে সেটা হলো কর, তাই করটা হলো কৃদন্ত পদ। আশা করছি স্পষ্ট হয়েছে। তাহলে কৃদন্ত পদ কি, আরও একবার বলি, তাহলে কৃদন্ত পদ হলো ধাতু এবং কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে পদটা পাচ্ছি সেটাই হলো কৃদন্ত পদ। ধাতু কৃৎ প্রত্যয় কাকে বলে সেগুলো সব বলে দিয়েছি, তোমাদের প্রয়োজন হলে আরও একবার ভিডিওটা এগিয়ে নিয়ে দেখে নাও। আচ্ছা, এবার দেখো পঙ্কজ, পঙ্কজটাকে আমি ভেঙেছিলাম, পঙ্কে জন্মে যা। তাহলে এই পঙ্কে জন্মে যা, এই পঙ্কজের মধ্যে এই পঙ্কেটা হলো উপপদ। দিবা করে যে দিবাকর, এই দিবা হলো উপপদ। বোঝা গেল? তাহলে দিবা কেন উপপদ? দিবা এই কারণেই উপপদ যে, ও আচ্ছা, উপপদের ব্যাখ্যাটা কোনো করা হয়নি, তো উপপদটা আমি পরের স্লাইডে যাব। আচ্ছা, এটুকু জেনে নাও যে পঙ্কেটা হচ্ছে উপপদ এবং দিবাটা হচ্ছে উপপদ। এবার কেন এটা উপপদ আমরা পরের স্লাইডে সেটা ব্যাখ্যা করছি। আচ্ছা, উপপদ, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে বলা হয় উপতৎ তৎপুরুষ। আচ্ছা, উপপদটা বলা হয়নি, তো উপপদ কাকে বলে আমি যাই হোক আমি মিস করে গেছি। উপপদটা হলো যে কৃদন্ত পদের পূর্ববর্তী যে পদ, অর্থাৎ কৃদন্ত পদের পূর্বে যে পদটা আমরা ব্যবহার করি তাকে আমরা বলি উপপদ। তাহলে দেখো কর, মানে দ্বিতীয় উদাহরণে দেখো, দ্বিতীয় উদাহরণে দেখাচ্ছি আমি আর একবার, দ্বিতীয় উদাহরণে করে যেটা, দ্বিতীয় উদাহরণে দেখো কর, কর হলো কৃদন্ত পদ। তাহলে উপপদ কাকে বলা হয়? কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলি উপপদ, বা সহজভাবে বলতে পারি কৃদন্ত পদের পূর্বে যে পদটা ব্যবহার করা হয় তাকে আমরা উপপদ বলি। তাহলে দেখো কর বা করে, এটা হলো কৃদন্ত পদ, তার আগে এই দিবা যুক্ত হয়েছে, এই দিবা হলো উপপদ। আচ্ছা, ঠিক সেই রকমভাবে প্রথম উদাহরণে দেখো কর, কর হলো জ হলো উপপদ। জ কথার অর্থ আমি বলেছি, জ মানে যা জন্মায়, যা জন্মায় তাকে বলা হয় জ। তো জ হলো কৃদন্ত পদ, এই কৃদন্ত পদের পূর্বে যে পদ বসেছে পঙ্কে, এই পঙ্কেটা হলো উপপদ। আচ্ছা, তাহলে আমরা এখানে উপপদটা বুঝতে পারলাম যে উপপদ হলো কৃদন্ত পদের পূর্ববর্তী পদ। এবার আমরা পরের স্লাইডে চলে যাব যে কাকে বলে উপতৎ তৎপুরুষ। উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে আমরা বলি উপতৎ তৎপুরুষ। উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে, আচ্ছা তাহলে আমরা একটু আগের স্লাইডে চলে যাই। উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয়, তাহলে দেখো এখানে উপপদ হলো পঙ্কে এবং কৃদন্ত পদ হলো জন্মে। পরের উদাহরণে উপপদ হলো দিবা, কৃদন্ত পদ হলো করে। তাহলে উপপদের সঙ্গে কৃদন্ত পদ যুক্ত হচ্ছে, যা তৈরি হচ্ছে সেটাই হলো উপপদ তৎপুরুষ সমাস। দিবা উপপদের সঙ্গে করে কৃদন্ত পদ যুক্ত হচ্ছে, হয়ে যে সমাস হলো সেটা গেল উপপদ তৎপুরুষ সমাস। যেমন এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে দেখো, যে নরকগামী, নরকে গমন করে যে নরকগামী। জলধর, জল ধারণ করে যে জলধর। গিরিশ, গিরিতে শয়ন করেন যিনি গিরিশ। পকেটমার, পকেট মারে যে। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। তো এইটা গেল ব্যাকরণের কথা, কিন্তু এবার তোমাদেরকে আমি একটু সহজ কয়েকটা টিপস দিই যে কিভাবে আমরা উপপদ তৎপুরুষটা চিনব। এই সমাসটা অনেকটা সংস্কৃত ঘেঁষা, আর সেই জন্য এখান থেকে বাংলার ক্ষেত্রে আর কি তোমাদের কৃৎ প্রত্যয় একটু খুঁজে বের করা বা কৃদন্ত পদ খুঁজে বের করা সত্যিই কঠিন হয়ে পড়ে। সেই জন্যই আমি তোমাদেরকে কয়েকটা সহজ টিপস দিচ্ছি যাতে তোমরা সহজে উপপদ তৎপুরুষ সমাসটা চিনতে পারো। টিপস নাম্বার 1, উপপদের শেষের যে পদ সেই পদটা হবে
কর্তৃকারক। একটু দেখে নাও, দেখো, নরকে গমন করে যে, বা জলধর জল ধারণ করে যে। তাহলে এখানে দেখো যে শেষ পদ, অর্থাৎ জল ধারণ করে যে জলধর, মানে যে জল ধারণ করছে, শেষ পদটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক তোমরা সবাই জানো, মানে যে কর্তা যে কাজটা করছে। নরকে যিনি গমন করছেন তিনি হচ্ছেন নরকগামী। বা রাজ্যপাল, রাজ্য পালন করেন যিনি, অর্থাৎ যিনি রাজ্যটা পালন করছেন। তাহলে আমরা খুব স্পষ্টই বুঝতে পারছি যে উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে শেষ যে পদ অর্থাৎ পরপদ, পরপদটা সব সময় কর্তৃকারক হবে। আচ্ছা, আর একটা টিপস, যিনি, যে ইত্যাদি সর্বনামগুলো ব্যাস বাক্যে থাকবে এবং তা শেষে থাকবে। কীরকম দেখো, এখানে প্রত্যেকটা উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রেই যে, যে বা দেখো যিনি, এই যে সর্বনামগুলো, এই সর্বনামগুলো কিন্তু থাকবে উপপদ তৎপুরুষ ব্যাস বাক্যটা ভাঙার সময়। এটা হচ্ছে যে উপপদ তৎপুরুষ চেনার সব থেকে সহজ উপায়। তো তোমরা অবশ্যই যখন ব্যাস বাক্য করবে সেটা চিন্তা ভাবনা করেই করবে, কিন্তু যদি তোমরা দেখো যে যে বা যিনি রয়েছে, তাহলে খুব সহজেই চিনে নেবে যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। তবে তোমাদের সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এটাই, যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কিন্তু যার থাকে। যেমন যদি বলি দশানন, দশ আনন যার, অর্থাৎ উপপদ তৎপুরুষ আর বহুব্রীহি অনেক সময় সেই জন্য গুলিয়ে যায়। এটা কিন্তু একটু নজর রাখবে যে যে থাকবে এবং যিনি থাকবে, তবেই সেটা হবে উপপদ, এবং শেষ পদটার ধরনটা হবে কর্তৃকারক বাচক, অর্থাৎ মনে হবে যেন কর্তা। আর বহুব্রীহিতে যার থাকবে সেটা পরের ব্যাখ্যায় আমরা যাব। তো এই গেল আমাদের উপপদ তৎপুরুষের ব্যাখ্যা। তোমরা এটা নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে না, তার কারণ হচ্ছে একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতেই দেখবে বিষয়টা সহজ হয়ে যাবে। আমি তোমাদের সামনে দুইভাবেই ব্যাখ্যা করলাম, এক হচ্ছে একদম সংজ্ঞাগতভাবে, আরও একভাবে ব্যাখ্যা করলাম যেটা খুব সহজে তোমরা চিনতে পারো। আশা করছি এই ক্লাসটার পর উপপদ তৎপুরুষ সমাস সম্পর্কে তোমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো কেটে যাবে। তোমরা বারবার ভিডিওটা দেখো, ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, পড়াশুনো করো।